বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 22শে ডিসেম্বর, রোজ শনিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে আপনারা হয়তো কেউই সুস্থ নেই, ভালো নেই। আমি নিজেও মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত মার্কেটের এই পরিস্থিতিতে। আজকে আমি আপনাদের সাথে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনবেন। এছাড়াও আপনারা আমার চ্যানেলে যারা নতুন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তী সময়ে যখন আলোচনা করব তখন আপনাদের স্টক নিয়ে অবশ্যই কথা বলবো। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটিও আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে মার্কেট আমরা দেখেছি 5196 পয়েন্টে ক্লোজ হয়েছে, অর্থাৎ 25.16। মার্কেট আজকে নেগেটিভ দিয়ে মার্কেট শেষ করে এবং মার্কেটের আজকে যে ওপেন সেটি আমরা দেখলাম 5221 পয়েন্টে এবং হাই হয়েছিল 5235। তো ক্লোজ যেখানে 5196 সেখানে ডে লো তৈরি করেছিল 5190, অর্থাৎ আজকে মার্কেট আমরা 31 পয়েন্ট নেগেটিভ ট্রেন্ডে যেতে দেখেছি এবং আপ ট্রেন্ডে দেখেছিলাম 14 পয়েন্ট। এছাড়াও মার্কেটের যে প্যারামিটার সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে মাত্র 66টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল, যার মধ্যে পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে 16% মার্কেট আজকে কোম্পানি স্টক অনুযায়ী আপ ট্রেন্ডে ছিল এবং 281টি কোম্পানি আজকে ডাউন ট্রেন্ডে। আপনারা জানেন যে 72% আজকে শেয়ার স্টক ছিল ডাউন ট্রেন্ডে এবং 46টি কোম্পানি আনচেঞ্জ অবস্থায় শেষ হয়। আজকে একটি দিন যেখানে আমরা কোনো শেয়ারকে হল্টেড অবস্থাতে দেখিনি। আজকে আমরা অনেকদিন পর ড্যাফোডিল কম্পিউটারকে টপ 10-এ দেখেছি, অর্থাৎ 4 টাকা 60 পয়সা শেয়ারটির আজকে প্রাইস অ্যাকশন হয়। রূপালী লাইফ অনেকদিন পরে আজকে 4 টাকা 70 পয়সা প্রাইস অ্যাকশন করে। এছাড়াও এশিয়াটিক ল্যাবরেটরিজ, এই শেয়ারটিও আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। খান ব্রাদার্স, পপুলার মিউচুয়াল ফান্ড, মেঘনা ইস্পাত, মেঘনা পেট ইন্ডাস্ট্রি, যেটা জেট ক্যাটাগরি শেয়ার, এটি আজকে হয়েছে। স্টাইল ক্রাফট, এছাড়াও অন্যান্য কিছু শেয়ার আমরা আজকে টপ গেনার লিস্টে দেখতে পাচ্ছি। আজকে যদি আমরা ভলিউমের কথা বলি আপনাদেরকে, ভলিউম কিন্তু ক্রমান্বয়ে আজকে কমে যাচ্ছে, অর্থাৎ বৃহস্পতিবার আমরা যখন মার্কেট 13 পয়েন্ট পজিটিভ দিয়ে শেষ করে, সেদিন আমরা মার্কেটের ভলিউম দেখেছিলাম 335 কোটি টাকা। আজকে আমরা সেখানে মার্কেটকে দেখতে পাচ্ছি ভলিউম 312 কোটি টাকা, অর্থাৎ গত দিনের তুলনায় মার্কেটের যে ভলিউম 12 কোটি টাকা 29 কোটি টাকা কিন্তু আজকে কম হয়েছে। এছাড়াও আজকে আমরা দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডের একটা আপট্রেন্ড, যেখানে আজকে সেক্টর বাই গেনারে প্রথমে অবস্থান করছে মিউচুয়াল ফান্ড, ব্যাংক, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্স। এই সেক্টরগুলো আজকে সেক্টর বাই গেনারে ছিল। তবে যেহেতু টোটাল স্টকে আজকে মাত্র 66টি আপ ট্রেন্ডে ছিল, সেখানে মিউচুয়াল ফান্ডের ছিল 19টি, ব্যাংকের ছিল 7টি, টেক্সটাইলের ছিল 7টি এবং ফার্মাসিউটিক্যালসের ছিল মাত্র 7টি। এই সব কিছুর সমন্বয়ে আজকে আমরা মার্কেট মাত্র 66টি স্টকে পজিটিভ দেখেছি। টেক্সটাইল সেক্টরে আপনারা জানেন যে অনেক বড় একটি সেক্টর, সেখানে মাত্র 7টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল 45টি। যেখানে এই সেক্টরটাকে যদি আমরা হিসাব করি যে টোটাল স্টকের মানে মার্কেটের প্রায় 58টি স্টক কিন্তু এই সেক্টরে রয়েছে। তো সবকিছু মিলিয়ে আজকে মার্কেটের পরিস্থিতি মোটেও ভালো না। এই কমিশনের, আমি যেটা বলবো যে এই কমিশন ইচ্ছাকৃতভাবে পুঁজিবাজারকে ধ্বংস করছে, শেয়ার বাজারটাকে ধ্বংস করছে। কারণ মানুষের বুদ্ধি যখন বয়স যখন হয়ে যায় তখন কিন্তু মানুষের বুদ্ধিটা শিশুসুলভ আচরণ করে। তো কমিশনের যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, আমি মনে করি তাদের বয়সের সঙ্গে সঙ্গে তাদের আচরণগত শিশুসুলভ
লক্ষণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাদের হুটহাট কথাবার্তা, বেফাঁস মন্তব্য এবং এই বিভিন্ন ধরনের জরিমানা, মৃত ব্যক্তিকে তলব, মানে একেবারে অপ্রত্যাশিত যে সমস্ত কাজকর্ম যেগুলো করে মার্কেটটাকে একেবারে শেষ করে দিচ্ছে। এখন আমি এটা বললে পরে হয়তো অনেকে অসন্তুষ্ট হবে যে আপনার লসের পরিমাণটা হয়তো অনেক বেশি। ভাই, লসের পরিমাণটা আমার খুব বেশি না, তবে সাধারণ বিনিয়োগকারীদের যে অবস্থা, আমার মার্কেটটাকে যেভাবে ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, মানে নিচে নামানো হচ্ছে, এটা তো বলবো অবশ্যই মানে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বা বিনিয়োগকারী সবার জন্য এটি খারাপ। আপনার জেড ক্যাটাগরি নিয়ে কালকের যে একটা অপ্রত্যাশিত মন্তব্য, আপনার যদি এই ধরনের কথা বলার প্রয়োজন না হয় সেটা বলে কেন মানুষকে মধ্যে ভীতি সৃষ্টি করবেন? আপনি করবেন, ওয়াস্ট হয়ে যাবে, ভালো কথা, সেটা মাথায় রাখতেন। এগুলো মানুষকে পাবলিকলি এটা করে পাবলিকের মাঝে ভীতি সঞ্চার করা, মানুষকে মানে বেশি করা, এই ধরনের বিষয়গুলো আসলে কমিশনের আমার কাছে খুব ভালো মনে হয়নি এবং এটা আমি বলবো পরিকল্পিতভাবেই হচ্ছে। আর আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরও কিছু দোষ ত্রুটি তো অবশ্যই রয়েছে, তবে এই কমিশন পুঁজিবাজার, শেয়ার বাজারটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আমি বলবো যে আমরা আগেই ভালো ছিলাম। এই কমিশনের কার্যক্রম মোটেও ভালো না এবং শিশু সুলভ, এবং যারা বসে আছেন সবগুলো অনেকটা গদ্ধব টাইপের মানুষ। এগুলো দিয়ে বাজার ভালো করা যাবে না। এরপরে আমরা একটু চার্টটাকে দেখি, চার্টের কি অবস্থা। চার্টে আমরা দেখতে পাচ্ছি আজকের মার্কেট যখন নেগেটিভ হয়েছে, সেখানে আমরা ক্যান্ডেলটাকে আগে একটু দেখি ক্যান্ডেলের কি অবস্থা। ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি বেয়ারিশ একটি ক্যান্ডেল, বেয়ারিশ হারামি এটাকে বলবো। তো এটা ভালো ক্যান্ডেল না। আজকে এই ক্যান্ডেল অনুসারে কখনোই মার্কেট নেগেটিভ ট্রেন্ডে থাকার কথা না, কিন্তু নিউজ কেন্দ্রিক বা কমিশন কেন্দ্রিক উল্টাপাল্টা কথাবার্তার কারণে আজকে মার্কেটটাকে নেগেটিভ করতে বড় ভূমিকা রেখেছে। তো এখন যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি বেয়ারিশ হারামি ক্যান্ডেল, এই ক্যান্ডেলটিতে মার্কেট ডাউন ট্রেন্ড নির্দেশ করে এবং এক্ষেত্রে হয়তো আমরা আবারও মার্কেটটাকে ডাউন ট্রেন্ডে দেখতে পাবো। তবে আশা করি মার্কেটের একটি সাপোর্ট আবার রয়েছে 5180-তে। এই সাপোর্টটিকে মার্কেট রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করে মার্কেট আবার সামনের দিকে যাবে। এছাড়াও আমরা যদি এইখানটাতে আপনাদের হিস্টোগ্রামের বারটি যদি আপনাদেরকে দেখাই, সেখানে দেখেন আজকে কিন্তু গতকালকে বৃহস্পতিবার এটিকে গাঢ় সবুজ বড় ছিল, আজকে কিন্তু সেটি ধূসর ছোট হয়ে গিয়েছে। এছাড়াও এমএসিডির যে লক্ষণ সেটিও আরএসআই এবং হিস্টোগ্রাম এর ম্যাকডি যেটা ব্লু রেখা অরেঞ্জ রেখা, সেটিও খুব বেশি দূরে না, পাশাপাশি অবস্থান করছে। আরএসআইটিও 48.51 ডাউন ট্রেন্ডে চলে আসছে। এই যে নভেম্বর থেকে অদ্যাবধি এই জায়গাটা হিস্টোগ্রামের যে বারগুলো, সমস্ত বারগুলোই কিন্তু রহস্যময়, অর্থাৎ কখনো মানে মানে একেবারে নিশ্চিতভাবে বলতে পারেনি সে ডাউন ট্রেন্ডে কি আপ ট্রেন্ডে, এই ধরনের কোনো কিছুই এই বারে কিন্তু দেখাচ্ছে না এবং একটু কিছুদিন ভালো হবে সে ধরনেরও কিছু আমরা দেখতে পাচ্ছি না। তো আশা করি মার্কেট এই পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে যে এখানে এসে মার্কেট সাপোর্ট নেয় কিনা। যদি সাপোর্ট নেয় তাহলে আমাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য খুবই ভালো হবে। 5177 থেকে 5180 এই লেভেলে আমরা হয়তো মার্কেটটাকে একটা সাপোর্ট নিয়ে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। তো এই হচ্ছে মূলত ইন্ডেক্স নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আমি আপনাদের অনুরোধের একটি স্টক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইসিবি। তো আইসিবির আমরা ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি বেয়ারিশ হারামি ক্যান্ডেল, এটিও নেগেটিভ ট্রেন্ডে নির্দেশ করে বসে আছে। তো আইসিবি তো অনেক লোন টোন পাইছে, অনেক কিছু কিনবে, কিন্তু তাদেরও আপ ট্রেন্ডে যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখতেছি না। তো এটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটি শেয়ার। আমরা জানি শেয়ারটির পি রেশিও নেগেটিভ, ইপিএস নেগেটিভ, ফার্স্ট কোয়ার্টার ইপিএসটা পজিটিভ আসছে। তবে শেয়ারটি এবার সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আমরা হয়তো সকলেই জানি। তো এখন এই মাসেই শেয়ারটি রেকর্ড ডেট ছিল ডিসেম্বরের 5 তারিখে। রেকর্ড ডেট পরবর্তী সময় আমরা শেয়ারটিকে ডাউন ট্রেন্ডে দেখতে পাচ্ছি এবং
আজকে যে 66 টাকা শেয়ারটি ক্লোজ করছে সেখানে ভলিউমের পাশাপাশি শেয়ারটির একটি সাপোর্ট জোনে অবস্থান করছে এবং শেয়ারটি মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটিতে এখন পর্যন্ত সেল সিনারি রয়েছে। এই শেয়ারটির ক্রমান্বয়ে ভলিউমটা বৃদ্ধি পেতে হবে প্রথম যেটি প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে হতে হলে। এই শেয়ারটির পাবলিক হোল্ডিং সংখ্যা খুবই কম, তো প্রাইস অ্যাকশন হবে এটি সেক্টরাইজ মুভমেন্ট আসলে এবং আইসিবি হয়তো সেই ধরনেরই একটি পরিকল্পনা নিয়ে সামনের দিকে যাচ্ছে। এছাড়াও শেয়ারটির হিস্টোগ্রামের যে বারটি দেখতে পাচ্ছেন সেটি গাঢ় এবং গত দিনের তুলনায় আজকে বড় হয়েছে। আর এমএসিডি সেটি কিন্তু ব্লু রেখা নিচে অবস্থান করছে অরেঞ্জ রেখার, একই সঙ্গে আরএসআই সেটিও 44.71, এখানে আরএসআইটিও সেম ইন্ডেক্সের মতোই অবস্থান করছে। তো এখন যেটি মনে হয় যে এই শেয়ারটি আরও একটু ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং আজকে যেখানে সে প্রাইসটা ক্লোজ করেছে সেখানে কিন্তু তার একটা ভালো সাপোর্ট রয়েছে, তো এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করেছে। এখন আগামী দিনে যদি এটিকে রেসপেক্ট করে তাহলে খুবই ভালো, আর যদি না করে তাহলে আমরা 65 টাকা 20 পয়সা এই লেভেলে এই শেয়ারটিকে দেখতে পাবো এবং এই কারেকশন জোনে এসে শেয়ারটি যদি রেসপেক্ট করে তাহলে এটির জন্য খুবই ভালো হবে, আর না হলে এটি কিন্তু আরো ডাউন ট্রেন্ডে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। 65 টাকা 70 পয়সা এই লেভেলটাতেই হয়তো আমরা আগামীকালকে এই শেয়ারটিকে দেখতে পাবো। 65 টাকা 70 পয়সা থেকে 65 টাকা 50 পয়সা এই লেভেলটিকে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ এটি রেসপেক্ট করবে। আর এটির আপ ট্রেন্ডে যাবে বা প্রাইস অ্যাকশন হতে হলে শেয়ারটির আমার কাছে যেটি মনে হয় যে এই 71 টাকা বা 72 টাকার উপরে শেয়ারটিকে অবশ্যই ক্লোজ দিতে হবে এবং সেটি ক্লোজ দিলে শেয়ারটির প্রাইস অ্যাকশন শুরু হবে। আদারওয়াইজ এখন পর্যন্ত আইসিবি-কে নিয়ে এই ধরনের প্রাইস অ্যাকশন হওয়া বা কি ধরনের প্রাইস অ্যাকশন করবে সেটি বলা যায় না। তবে আপনাকে অবশ্যই এই 72 টাকার উপরে এসে চিন্তা করতে হবে, আর 65 টাকা 50 পয়সা থেকে 65 টাকা 80 পয়সা এই লেভেলটি শেয়ারটির একটি সাপোর্ট জোন। তো এই হচ্ছে মূলত আইসিবি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে এসিআই নিয়ে আপনাদের একটি অনুরোধ রয়েছে। এসিআই আমরা দেখি এসিআই এর কি অবস্থা। এসিআই ভালো অবস্থানে রয়েছে, দেখতে পাচ্ছি এসিআই আজকে এই মার্কেটে, খারাপ মার্কেটে এই শেয়ারটি প্রাইস অ্যাকশন করেছে এবং আজকে শেয়ারটি আমরা প্রাইস দেখতে পাচ্ছি 141 টাকা এই লেভেলে এবং শেয়ারটি এই মুহূর্তে আমরা বাই ভলিউমে দেখতে পাচ্ছি, অর্থাৎ মুভিং এভারেজ এর উপরে শেয়ারটির ভ্যালুর অবস্থান রয়েছে এবং এটি আগামী দিনেও ভালো করবে, কারণ শেয়ারটির ক্লোজিং প্রাইস যেটি সেটি কিন্তু গত দিনের তুলনায় গত দিনের উপরে ক্লোজ করছে, অর্থাৎ গত দিনের হাই ছিল 139 টাকা, আজকে কিন্তু সেটি ক্লোজ করতে 141 টাকা এবং একই সঙ্গে শেয়ারটি কিন্তু ভলিউম সহ আজকে কিন্তু ক্লোজ করেছে এবং আজকের যে ভলিউম সেখানে আমরা কিন্তু শেয়ারটির যথেষ্ট পরিমাণ বাই ভলিউম দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটি এবছরে সাধারণ এই অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ এসিআই এটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ দিয়েছে 20% উইথ 15% স্টক ডিভিডেন্ড দিয়েছে এবং তার যে রেকর্ড ডেট সব কিছু শেষ করেছে। তবে শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস সেটি কিন্তু খারাপ এসেছে গত বছরের তুলনায় এবং পি রেশিও বা ইপিএস যেটাই বলি না কেন সেটিও নেগেটিভ। তবে এই শেয়ারটির আমার কাছে যেটি মনে হয় এটির আরএসআই একটু রিস্কি জোনের কাছাকাছি, বেশি রিস্কি জোনে চলে আসছে বলবো এবং এই ক্ষেত্রে আমরা শেয়ারটির 143 টাকা বা 142 টাকা 50 পয়সা এই লেভেলটিতে এসে শেয়ার থেকে প্রফিট টেক করে নেওয়া আমাদের জন্য সব থেকে ভালো হবে, কারণ এইখানে যারা এন্ট্রি জোনে ছিলেন 137 টাকা বা 136 টাকা এই লেভেলে যারা এন্ট্রি জোনে ছিলেন তারা অবশ্যই এখান থেকে 42-43 টাকা একটা প্রফিট টেক করবেন। আর যেহেতু শেয়ারটি একটা আপ ট্রেন্ডে রয়েছে এটি বলার অপেক্ষা রাখে না এবং এই আপ ট্রেন্ডটা যদি সে ধরে রাখতে পারে তাহলে হয়তো আমরা শেয়ারটি 152 টাকা 50 পয়সা এই লেভেলে ফার্স্ট টার্গেট হিসেবে ধরতে পারি। তো সেটি অবশ্যই সম্ভব, তবে এই আরএসআইটা একটু কারেকশন এই শেয়ারটিতে করতে হবে। তো যারা এই শেয়ারটিতে বিনিয়োগে আছেন তাদেরকে আমি বলবো আরএসআইটি দেখবেন এবং শেয়ারটির সিগন্যাল অর্থাৎ
এই যে MACD সেটিও কিন্তু ব্লু রেখা এবং অরেঞ্জ রেখা পাশাপাশি অবস্থান করছে এবং হিস্টোগ্রামের বারটি যদিও গতকালকের তুলনায় আজকে একটু গাঢ় সবুজ হয়েছে, তবে আগামী দিন অর্থাৎ সোমবারে শেয়ারটির জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। শেয়ারটি দেখতে হবে যে 142 টাকা বা 143 টাকা এই পর্যায়ে এসে শেয়ারটি রিজেক্ট হয়ে যায় কিনা। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। তো এই হচ্ছে মূলত ACI নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আরডি ফুড নিয়ে আমি খুব কমন একটা বক্তব্য বেশ কিছুদিন ধরেই দিচ্ছি এবং এই আরডি ফুড নিয়ে বেশ কয়েকবার আলোচনাও আপনাদের সাথে করেছিলাম। আরডি ফুড কিন্তু সেই আলোচনার বাইরে এখন পর্যন্ত যায়নি এবং এখন পর্যন্ত সে আলোচনার মধ্যে দিয়ে রয়েছে। যেহেতু এই শেয়ারটি একটি ভালো র্যালি করে প্রাইস অ্যাকশন করেছিল, এই পরবর্তীতে শেয়ারটি এখন একটি কারেকশন জোনে রয়েছে। তো একই সঙ্গে শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে, সেটিও আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার ভ্যালু কিন্তু মুভিং অ্যাভারেজের নিচে অবস্থান করছে। তো শেয়ারটির RSI 46.88, একই সঙ্গে হিস্টোগ্রামের বার এটি গতকালকের তুলনায় আজকে আরো বেশি গাঢ় লাল করেছে এবং সেটিও হওয়ার কথা, যেটি আমি বুধবারে আলোচনা করেছিলাম সেটি হয়েছে। এছাড়াও MACD-র অবস্থান দেখতে পাচ্ছেন অরেঞ্জ রেখা ব্লু রেখার উপরে অবস্থান করছে। একই সঙ্গে শেয়ারটির যে ভলিউম সেটি কিন্তু গ্রাজুয়ালি কমতেছে। এখন আমি এর আগেও বলেছিলাম যে 10 লক্ষ যে 11 লক্ষ যে 17ই ডিসেম্বর যে ভলিউমটি করে, আজকে কিন্তু সেখান থেকে শেয়ারটি একেবারে 3,66,000 এবং গত দিনে 3,06,000, অর্থাৎ আরো একটু ভলিউম বাড়ছে, বাট সেটি কিন্তু খুব বেশি না। এবং এখানে এই যে ভালো একটি সাপোর্টের কথা বলেছিলাম, এই যে এই সাপোর্টটি, সেই সাপোর্টেও কিন্তু আজকে আমরা শেয়ারটিকে দেখতে পেয়েছি। তবে শেয়ারটি এখন যে অবস্থা, আমার কাছে মনে হয় শেয়ারটি আরেকটু ডাউন ট্রেন্ডে আসবে, যেহেতু মার্কেট পরিস্থিতি ভালো না এবং সেক্টর ওয়াইজ মুভমেন্ট নাই। একই সঙ্গে শেয়ারটি একটা র্যালির মাধ্যমে প্রাইস অ্যাকশন করেছে। তো আমার কাছে যেটি মনে হয় যে এখনো পর্যন্ত আমি যেটা বলেছিলাম যে 21 টাকা 50 পয়সা এই লেভেলটি হবে আরডি ফুডের একটা এন্ট্রি জোন। তো যারা 21 টাকা এখনো এন্ট্রি নেননি তাদেরকে বলবো যে আরেকটু অপেক্ষা করতে। 21 টাকা 50 পয়সা এই লেভেলে আপনারা শেয়ারটিকে পাবেন এবং আজকে কিন্তু শেয়ারটি 21 টাকা 90 পয়সা এই লেভেলে আসছিল। তো আগামী দিনে যদি এই লেভেলটাতে আসে তাহলে শেয়ারটিতে এন্ট্রি নেবেন এবং এই শেয়ারটির স্টপ লস আমি কিন্তু এর আগে বলেছিলাম যে স্টপ লস 21 টাকা 50 পয়সায় যদি এন্ট্রি নেন তাহলে এই 20 টাকা 50 পয়সা বা 20 টাকা 40 পয়সা এটি হবে শেয়ারটির জন্য স্টপ লস। কারণ এই মুহূর্তে এই শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে এবং একই সঙ্গে শেয়ারটির মুভমেন্ট কিন্তু পূর্বেও খুব বেশি ভালো ছিল না। এখানে একটি মুভমেন্ট পেয়েছে ভলিউম সহ, এখন সে একটি কারেকশন জোনে রয়েছে। সে কারেকশনটা শেষ করবে এবং 20 টাকা 40 পয়সা থেকে 21 টাকা 50 পয়সা এই লেভেলে হয়তো আমরা এই শেয়ারটিকে দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত আরডি ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। আর এই শেয়ারটি নিয়ে আমি এর আগেও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সুতরাং এটি নিয়ে খুব বেশি বলার প্রয়োজন নেই। তো এই ছিল এটি আরডি ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে KPPL যেটি অর্থাৎ খান ব্রাদার্স KB, আমরা একটু খান ব্রাদার্স নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। খান ব্রাদার্স আজকে নেগেটিভ মার্কেটে প্রাইস অ্যাকশন করেছে এবং সেটি করাটা অস্বাভাবিক না, কারণ শেয়ারটি অনেক ডাউন ট্রেন্ডে আমরা দেখেছি এবং এই শেয়ারটি একটা দীর্ঘদিন ধরেই সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে এবং এখন আমি এর আগে আমি বলেছিলাম যে এই শেয়ারটিতে কখন এন্ট্রি নিতে হবে বা কখন এক্সিট করতে হবে বা কিভাবে এন্ট্রি নিলে শেয়ারটির প্রফিট টেক করা যায়। এখন আপনাদেরকে এটা তো আমি বলেছিলাম, আপনারা নিশ্চয়ই বিষয়টি জানেন যে এই শেয়ারটির একটু যদি হিস্ট্রি বলি আপনাদেরকে, যে খুব অল্প দামে ছিল শেয়ারটি এবং সেখান থেকে শেয়ারটি অনেক বড় প্রাইস অ্যাকশন হয়। 10 টাকা শেয়ার 239 টাকা বা 40 টাকা এই লেভেলে এই খান ব্রাদার্সকে আমরা দেখি। তো এইটি মেসিকেলিনিয়াস সেক্টরের একটা শেয়ার এবং এই শেয়ারটির পি রেশিও 1128, মানে কি ধরনের রিস্কি জোনে আছে পি রেশিও সেটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং ন্যাব কিন্তু খুব বেশি একটা ভালো না, 11.91 এবং টোটাল শেয়ার সংখ্যা 8-9 কোটি 81 লক্ষ এবং পাবলিক হোল্ডিং 6 কোটি শেয়ার রয়েছে। শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস পজিটিভ আসলেও শেয়ারটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের মাত্র 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এখন আমার কাছে একজন ফোনে আমার হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছিলেন, ভাই এই খান ব্রাদার্সে কি এন্ট্রি নেব?
তো আমি আপনাকে একটা কথা তাকে বলেছিলাম যে দেখেন, আপনার যদি লোভ তো মানুষের থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু লোভের মাত্রা যদি খুব বেশি হয় তাহলে আপনি নিতে পারেন, আর যদি লোভ কম থাকে বা লোভ সংবরণ করতে পারেন তাহলে আপনাকে আমি বলবো যে এই শেয়ারে বিনিয়োগে না যাওয়া। এখন এই শেয়ারটিতে আমরা যখনই দেখেছি যখন প্রাইস অ্যাকশন হয় তখন কিন্তু একটা দুইটা হল্টেড থাকে। এখন এইখানে গতদিনেও ভলিউম সহ প্রাইস অ্যাকশন করেছে, আজকেও শেয়ারটি ভলিউম সহ প্রাইস অ্যাকশন করেছে। এখন আপনি ধরেন যে এই শেয়ারটি কালকে এন্ট্রি নিলেন, এই প্রাইসে এন্ট্রি নিয়ে যদি সে কি বলে যে মানে 10% যদি বামে হল্ট করে ফেলায় তাহলে আপনি তো শেয়ার থেকে বের হতে পারবেন না, বা আপনার শেয়ারটি ম্যাচিউরই হবে না। বা পরপর 2 দিন যদি বামে হল্ট করে, হ্যাঁ, বা 6% বা 7% যদি বামে হল্ট করে তাহলে তো আপনি শেয়ার থেকে বের হতে পারবেন না, বা প্রায় আপনাকে লসে পড়তে হবে। আপনি নিশ্চিত স্টপ লস দিয়ে শেয়ার থেকে বের হওয়ার সুযোগও আপনার থাকবে না। তো এখন এই শেয়ারগুলোতে যেটা হয় যে গেমলিং হয়, পার্টি থাকে, এবং যারা খুব ভালো বোঝে, মানে বাজার সম্পর্কে বুঝতে পারে যে না এই রিস্কটা নেওয়া যায়, এখানে এসে দেখেন যে সেখানে শেয়ারটি দুইটা হল্ট, মানে একটা বুলিশ ক্যান্ডেল করে মানে প্রাইস অ্যাকশন করে, এখানে এসে দেখেন আবার সে ডাউনে আসে। এখানে আপনার শেয়ারটি যদি আপনি এখানে বাই করেন, এখানে ডাউনে আসলে এখানে ডাউনে আসলো, প্রাইস অ্যাকশন হলো, ম্যাচিউরড হয়নি, এখানে এসে দেখেন আপনি শেয়ারটি বাই করলেন 161 টাকায়, আর সে লো চলে আসলো 152 টাকায়, অর্থাৎ 11 টাকা শেয়ারটিতে নেয়। এখন পরে আবার 2 দিন অপেক্ষা করলেন, এখানে এসে 140-42 টাকায় চলে আসলো। তাহলে আপনি এই যে 10-12 টাকার যে গ্যাপটা, এই গ্যাপে কি আপনি স্টপ লস দিয়ে টপ করে বের হয়ে আসতে আপনি নিশ্চয়ই চাবেন না। তো এটাই হয় আর কি। তো এইগুলো শেয়ারে এইভাবে বিনিয়োগ করা, যেভাবে বিনিয়োগ করতে হয়, খুব বুঝে শুনে বিনিয়োগ করতে হয়, মানে বিচক্ষণতার সহিত বিনিয়োগ করতে হয়, স্টপ লস নেওয়ার মানসিকতা থাকতে হয়। তো এই ধরনের, তো যেহেতু এই শেয়ারটি তো ঝুঁকি রিস্ক খুব বড়, সুতরাং এই ধরনের শেয়ার থেকে বিনিয়োগে না গিয়ে একটু ধৈর্য সহকারে একটু ভালো ফান্ডামেন্টাল শেয়ারে বিনিয়োগ করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। এখন এই শেয়ারটির প্রাইস অ্যাকশন যেটি বলবো যে বা যারা আমাকে অনুরোধ করছেন বলেন 160 টাকা, এই 135 টাকা থেকে 160 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখবো, এবং শেয়ারটি যদি 145 টাকার উপরে ক্লোজ করে তাহলে আমরা খান ব্রাদার্সকে 160 টাকার আশেপাশে দেখবো। আর স্টপ লস, এটির স্টপ লস এই যে এইখানে ধরতে পারেন, এই যে 121 টাকা, 122 টাকা এই শেয়ারটির স্টপ লস, সাপোর্ট, হ্যাঁ, তার নিকটবর্তী সাপোর্ট। এরপরে আরেকটি অনুরোধের শেয়ার রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার গ্রিড। আমরা পাওয়ার গ্রিডকে এর আগেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম, আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা পাওয়ার গ্রিড নিয়ে একটু কথা বলবো। পাওয়ার গ্রিডটা এর আগেও প্রাইস অ্যাকশন করেছে, এবং এই শেয়ারটি খুব ভালো ফান্ডামেন্টাল একটি শেয়ার, এতে কোনো সন্দেহ নেই। এই ধরনের শেয়ারে প্রাইস অ্যাকশন একটু ধীর গতিতে হয়, আমরা সকলেই জানি। এই ধরনের শেয়ারে যখন প্রাইস অ্যাকশন হয় 2-3 টাকার বেশি ভালো আমরা প্রাইস অ্যাকশন দেখি না, এবং 2-3 টাকা প্রফিট টেক করে আবার বের হয়ে এসে আবার ডাউন ট্রেন্ডে আসলে আবার এন্ট্রি নিতে হয়। তো এখন পাওয়ার গ্রিডের অন্যান্য শেয়ার দেখেন, এখানে শেয়ারটি অনেক লো ক্রিয়েট করেছিল, ইয়ারলি লো 35 টাকা, পরবর্তীতে এখন যে অবস্থাতে রয়েছে 41 টাকা। দেখেন এটা 41 টাকার আগেও শেয়ারটি আমরা 43 টাকা এই লেভেলে দেখেছিলাম। তো এটি ভালো, শেয়ারটির পাওয়ার গ্রিডের ন্যাব অনেক ভালো, ইপিএস ফার্স্ট কোয়ার্টার যে থার্ড কোয়ার্টার যে ইপিএসটা এসেছে এই শেয়ারটি, সেটি কিন্তু খুবই ভালো এসেছে, এবং গত বছর শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ দিয়েছিল। তো আশা করি শেয়ারটির অ্যানুয়াল ইপিএসটাও এবার হয়তো পজিটিভ আসবে। একই সঙ্গে তার পি রেশিওটাও একেবারে খারাপ না। পাবলিক হোল্ডিং 4,54,00,000 শেয়ার রয়েছে। তো এই শেয়ারটির এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি বাই ভলিউমে রয়েছে, আরএসআইটা 55.79, আরএসআইটা ডাউন ট্রেন্ডে রয়েছে, এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই ভলিউমে রয়েছে। ম্যাকডির আমরা অবস্থান দেখতে পাচ্ছি যে এখানে অরেঞ্জ রেখা ব্লু রেখার নিচে অপুরে অবস্থান করছে, এছাড়াও এখানে যে হিস্টোগ্রামের বার দেখছি এখানে আমরা রেড ক্যান্ডেল ক্রিয়েট হতে দেখছি। তো সবকিছু মিলিয়ে শেয়ারটির একটা সাপোর্ট আমার মনে হচ্ছে এখানে নিবে, এবং সাপোর্টটা খুব বেশি হবে না, এবং এখানে একটা ভালো সাপোর্ট রয়েছে 41 টাকা 40 পয়সা, এইটাকেই এই পাওয়ার গ্রিড রেসপেক্ট করবে। যারা অনুরোধে করছেন তাদের উদ্দেশ্যে বলছি। তো এখানে এটাকে রেসপেক্ট করে শেয়ারটি আবার ঘুরে যাবে, এবং এই শেয়ারটির প্রাইস অ্যাকশন আমি এর আগেও বলেছিলাম যে 42-43 টাকা এই লেভেলটাতে শেয়ারটির আসতে হবে, এবং সেটি যদি
করতে পারে তাহলে এই শেয়ারটি কিন্তু আমরা অনেক ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। সেক্ষেত্রে ৪৫ টাকা বা ৪৬ টাকা এই লেভেলে আসবে শেয়ারটি। তো আশা করি শেয়ারটির সেই সময় খুব সন্নিকটে মার্কেট পজিটিভ হবে এবং একই সঙ্গে ভলিউম অনুযায়ী ভলিউমের সঙ্গে সঙ্গে শেয়ারটি সেক্টর ওয়াইজ যখন মুভমেন্ট হবে তখন পাওয়ার গ্রিড অবশ্যই প্রাইস অ্যাকশন করবে। তো যাদের হাতে রয়েছে শেয়ারটি আমি বলবো যে অপেক্ষা করেন। এই শেয়ার ধরে খুব বেশি লসের হয়তো ভাগীদার আপনাকে হতে হবে না অন্যান্য শেয়ারের মতো। তো এই ছিল পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে জিপিএইচ ইস্পাত এই শেয়ারটি নিয়ে আমরা একটু আলোচনা করব। জিপিএইচ ইস্পাত আজকের এই নেগেটিভ মার্কেটে শেয়ারটি পজিটিভলি প্রাইস অ্যাকশন করে এবং আজকে শেয়ারটি বেশ ভালো ভলিউম গেইন করে। তো আমরা শেয়ারটিকে দেখতে পাচ্ছি প্রায় ৪১ লক্ষ ভলিউম করেছে এবং এই শেয়ারটির ভলিউম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সে কিছুদিন ধরে সে ভলিউমটাকে গেইন করছে এবং শেয়ারটি গত দিনের উপরে ক্লোজ করছে। তো জিপিএস ইস্পাত ভালো শেয়ার এবং 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, রেকর্ড ডেট শেষ করেছে, ফার্স্ট কোয়ার্টার ইপিএস দিয়েছে সেটিও পজিটিভ আসছে। তবে শেয়ারটির পি রেশিওটা একটু বেশি। তো শেয়ারটি যেভাবে ডাউন ট্রেন্ডে এসেছে এখন যদি আমরা সেভাবে তার আপ ট্রেন্ডটা দেখি তাহলে সেটি আমাদের জন্য খুবই ভালো হয় বা দেখতেও ভালো লাগবে। তো আজকে শেয়ারটি নেগেটিভ মার্কেটেও প্রাইসটা ধরে রেখেছে এবং শেয়ারটিতে এখন পর্যন্ত বাই সিগন্যালে রয়েছে। তো এই শেয়ারটিতে যারা রয়েছেন আমি মনে করি শেয়ারটি প্রফিট টেকিং জোন এখনো আসেনি। তবে মানে প্রফিট টেকিং জোন আসেনি বলতে যারা অল্প দামে বাই করেছেন তাদের জন্য অবশ্যই এটা প্রফিট টেকিং জোনে চলে এসেছে, কারণ এই শেয়ারটি তো আমরা 20 টাকা 21 টাকা এই লেভেলে দেখেছি। তো 23 টাকায় তো অবশ্যই অনেকে প্রফিট টেক করেছেন এবং আজকে কিন্তু প্রায় 17-18 লক্ষ সেল ভলিউম ছিল, বাই ভলিউম একটু বেশি ছিল তবে সেল ভলিউমও ছিল। তো আশা করি আগামী দিনে এই শেয়ারটি যদি আমরা এই 23 টাকা 60 পয়সার উপরে শেয়ারটি যদি ক্লোজ করতে পারে তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হবে এবং সেটি ক্লোজ করলেও শেয়ারটির প্রাইস অ্যাকশনের অনেক সুযোগ হবে এবং সেক্ষেত্রে আমরা 24 টাকা 50 পয়সা থেকে 24 টাকা 60 পয়সা এই লেভেলটা ফার্স্ট টার্গেট হিসেবে ধরতে পারি, যেহেতু শেয়ারটি মুভমেন্টে রয়েছে এবং একই সঙ্গে ভলিউম করছে। তো আশা করি যাদের হাতে রয়েছে শেয়ারটি অল্প দামে 22-23 টাকা 21 টাকায় তারা অবশ্যই শেয়ারটি থেকে প্রফিট টেক করতে পারবেন। আর শেয়ারটি যেহেতু আরএসআই 52.33 সেটিরও বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। আশা করি সেটিও আপ ট্রেন্ডে যাওয়ার সাথে সাথে প্রাইস অ্যাকশনটাও বৃদ্ধি পাবে। এই হচ্ছে মূলত জিপিএইচ ইস্পাত নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের আরেকটি স্টক নিয়ে আলোচনা করব। আজকে বেশি বিস্তারিতভাবে আলোচনা করছি না, কারণ এই ধরনের স্টক আপনাদের কাছে প্রায়ই আলোচনা করি, সুতরাং একই তথ্য বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা সিনো বাংলাকে দেখেছিলাম একটা র্যালি করতে, ছোট র্যালি, বাট শেয়ারটি এখানে প্রাইস অ্যাকশন করেছে। তবে শেয়ারটির এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি যে শেয়ারটিতে সেল সিনারিও রয়েছে এবং এই সেল সিনারিওটা আরও আমরা হয়তো কিছুদিন দেখব। তবে শেয়ারটির একটি ভালো সাপোর্ট লেভেল সামনে কিন্তু রয়েছে। এই সাপোর্ট লেভেলটাকে এখানে এখন প্রত্যেকটা জায়গাতে এক একটা সাপোর্ট শেয়ার পাবে, কারণ অনেক পূর্বে অনেক ডাউন ট্রেন্ডে শেয়ারগুলো ছিল, সুতরাং এখন তো সাপোর্টটাকে রেসপেক্ট করতে হবে। তবে এইখানে আমার কাছে যেটি মনে হয় যে এই সাপোর্ট জোনটা শেয়ারটির জন্য খুবই ভালো, 36 টাকা 80 পয়সা এই সাপোর্টটিতে হয়তো শেয়ারটি আসবে। তবে এই আসার আগে আমরা সিনো বাংলাকে হয়তো একটা প্রাইস অ্যাকশন দেখব ছোট ছোট, খুব বেশি বড় মুভমেন্টে দেখব না, এই ছোট ছোট মুভমেন্ট করে করে হয়তো শেয়ারটি এই 36 টাকা 80 পয়সা এই লেভেলে এসে আবার শেয়ারটি ভলিউম সহ আপ ট্রেন্ডে যাবে। তো সিনো বাংলা যারা আছেন আমি তাদেরকে ধৈর্য ধরতে বলবো। শেয়ারটি আজকেও 80 পয়সা নেগেটিভ হয়েছে। এছাড়াও তার ভলিউমটা গ্র্যাজুয়ালি আগের থেকে বেশ কম, আজকে 1 লক্ষ ভলিউম করেছে শেয়ারটিতে। সুতরাং প্রাইস অ্যাকশন হতে হলে তো ভলিউম দরকার, তো সে ভলিউমটা নাই। তো এখন এটির জন্য অপেক্ষা করতে হবে এবং সেক্টরাইজ মুভমেন্ট করতে হবে। তো অন্যান্য আমরা ম্যাসিক্লিনিয়াস সেক্টরে খান ব্রাদার্স যেখানে প্রাইস অ্যাকশন হচ্ছে সিনো বাংলার সেভাবে সিনো বাংলা বা অন্যান্য ম্যাসিক্লিনিয়াস সেক্টরে যে স্টকগুলো রয়েছে আমরা কিন্তু সেরকম প্রাইস অ্যাকশন দেখছি না।
তো শেয়ারটির প্রাইস অ্যাকশন হতে হলে অবশ্যই 42 টাকা 50 পয়সা এই লেভেলটাতে আগে ক্রস করতে হবে। যদি এটাকে সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে সিনো বাংলার একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাবো। এরপরে আপনাদের আরেকটি অনুরোধের স্টক নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে জেনেক্স ইনফোসিস, জেনেক্সিল যেটিকে বলি আমরা সবাই। জেনেক্সিলের একটা প্রাইস আপ ট্রেন্ড তো হয়েছিল, আমরা সকলেই জানি। জেনেক্সিল এখন যে অবস্থাতে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি 28 টাকা 70 পয়সা। আজকেও শেয়ারটির ডাউন ট্রেন্ড 60 পয়সা, গতদিনও 60 পয়সা ছিল। এবং এই জেনেক্সিলের যেটি হয়েছে যে তার ভলিউমটা কিন্তু গত 2 দিন একটু কম হয়েছে। এখন এই ভলিউমটা গেইন করতে হবে। অনেকদিন পরে আমরা এই জেনেক্সিলের এইখান থেকে এই অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টা কিন্তু জেনেক্সিলের একটা ভালো ভলিউম দেখেছি। বাট ভলিউম থাকলেও শেয়ারটি যদি আমি একটু আপনাদেরকে বলি যে 23 টাকা থেকে 34 টাকা বা 34 টাকা 50 পয়সা এই লেভেলটি শেয়ারটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছিল ভলিউম সহ। এবং শেয়ারটির রেকর্ড ডেট, ফার্স্ট কোয়ার্টার ইপিএস সহ সবকিছু আমরা ঘোষণা হয়ে গিয়েছে শেয়ারটিতে। তো আশা করি শেয়ারটি ঘুরে যাবে, তবে মার্কেটের অবস্থান সেটি অবশ্যই ভালো হতে হবে। সেটি ভালো না হওয়া পর্যন্ত, ইন্ডেক্সের মুভমেন্ট পাশাপাশি সেক্টর ওয়াইজ মুভমেন্ট না আসা পর্যন্ত শেয়ারটি হয়তো সেভাবে প্রাইস অ্যাকশন করবে না। আবার এই শেয়ারটির প্রাইস অ্যাকশন অবশ্যই আমরা 37 টাকা, এই আমি এর আগেও বলেছিলাম যে এই লেভেলটা অর্থাৎ 37 টাকার এই লেভেলটা শেয়ারটিকে ক্রস করতে হবে 20 পয়সা, 37 টাকা 20 পয়সা। এটিকে সাকসেসফুলি ব্রেকআউট করার পরে শেয়ারটির প্রাইস অ্যাকশন হবে। এবং এটি হচ্ছে মানে ওই আলোচনার ফার্স্ট টার্গেট। আর এখনকার যে আলোচনা সেটি বলবো আমি 34 টাকা 90 পয়সা এই লেভেলটাকে শেয়ারটিকে ক্রস করতে হবে। তো এখন আশা করি শেয়ারটি যদি ভলিউম পায়, একই সঙ্গে মার্কেট ইন্ডেক্স পজিটিভ থাকে, তাহলে জেনেক্স ইনফোসিস এই তার যে টার্গেট সেটি ফিল আপ করবে। এবং এটি যাদের হাতে রয়েছে আমি বলবো শেয়ারটি ভালো, পি রেশিও বেশ ভালো, ন্যাপ ভালো, ইপিএস ভালো, সবকিছু মিলিয়ে শেয়ারটি ভালো সম্ভাবনাময় শেয়ার। যদি মার্কেট পজিটিভ থাকে বা আপট্রেন্ড হয়ে যায় তাহলে কিন্তু এই শেয়ারটি এখানে থাকবে না। তো এই হচ্ছে জেনেক্স ইনফোসিস নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে এশিয়াটিক ল্যাবরেটরি, এই শেয়ারটি নিয়ে আমার একটা অনুরোধ রয়েছে। এশিয়াটিক ল্যাবরেটরি আমরা দেখতে পাচ্ছি আজকেও আজকে খারাপ মার্কেটে সে প্রাইস অ্যাকশন করেছে। আমরা দেখতে পাচ্ছি যে তার ইন্ডেক্সের মানে তার চার্ট, লাইফ সার্কেল চার্টে দেখতে পাচ্ছি এখানে 3 ইনসাইডার একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করার পরে এখানে একটা বুলিশ ক্যান্ডেল বলবো এখানে ক্রিয়েট করেছে। এবং এই ক্যান্ডেলটি তার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে ভালো একটা প্রভাব বিস্তার করতেছে, কারণ শেয়ারটি নতুন একটি শেয়ার এবং এই শেয়ারটিও সাধারণ বিনিয়োগকারীদের 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। একই সঙ্গে তার যে অ্যানুয়াল ইপিএস সেটিও পজিটিভ আসছে। শেয়ারটির ন্যাব যথেষ্ট পরিমাণে ভালো, অন্যান্য তবে পাবলিক হোল্ডিং এই শেয়ারটিতে অনেক বেশি। এই শেয়ারটি নিয়েও আমি কথা বলেছি এর আগে। শেয়ারটির মুভিং অ্যাভারেজ এবং প্রাইস ভ্যালু খুব বেশি দূরে না, পাশাপাশি অবস্থান করছে। তো শেয়ারটির যদি সব থেকে ভালো হতো শেয়ারটি যদি এই 35 টাকা 60 পয়সা বা 35 টাকা 70 পয়সা এই লেভেলে এসে যদি শেয়ারটি ক্লোজ দিতে পারতো তাহলে সেটি ভালো হতো। তবে শেয়ারটি যেহেতু হাই ক্রিয়েট করেছে এবং একই সঙ্গে ভলিউমটাও পেয়েছে, আশা করি সেটি সে আগামী দিনে করবে। এবং এটি যদি সে করতে পারে তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হবে। এবং শেয়ারটি এখন পর্যন্ত আরএসআই যেহেতু বাড়ার সুযোগ রয়েছে এবং বাই সিগন্যালে রয়েছে, সুতরাং আমি বলবো যে যারা এই লেভেলটাতে এন্ট্রি নিয়েছেন অর্থাৎ 32 টাকা এই 33 টাকা 70 পয়সা বা এই লেভেলে যারা এন্ট্রি নিয়েছেন তারা এই 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 36 টাকা এই লেভেলে এসে প্রফিটটা টেক করে নিয়ে তারপরে অপেক্ষা করতে হবে। না হলে শেয়ারটি কিন্তু আবার কারেকশন জোনে চলে যেতে পারে, যেহেতু মার্কেট বা সেক্টর ওয়াইজ মুভমেন্ট সেভাবে কাজ করছে না বা ইন্ডেক্সও খুব ভালো রোল প্লে করছে না এই পুরা বছরটাতেই। আর এটিও যেহেতু নতুন শেয়ার, যদিও সেই ইয়ারলি হাই তৈরি করেছিল 79 টাকা 40 পয়সা, পরবর্তী সে ডাউন ট্রেন্ডে এসে কিন্তু আর ঘুরতে পারেনি। তো এখন সে এই জায়গা থেকে হয়তো আরেকটু আপট্রেন্ড ক্রিয়েট করবে এবং সে আপট্রেন্ডে যাওয়ার পরে শেয়ারটি কিন্তু আবার কারেকশন জোনে আসবে। তো সেটিও মাথায় রেখে আপনারা যদি কেউ প্রফিটে থাকেন, ছোটখাটো যাই হোক সেটি টেক করাটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমান। হোল্ড করে থাকার থেকে প্রফিট টেক করে আবার ডাউন ট্রেন্ডে এসে এন্ট্রি জোনে এন্ট্রি নিয়ে প্রফিট টেক করে সেটাই হবে এই মার্কেটের জন্য সব থেকে ভালো
সলিউশন। তো এই হচ্ছে মূলত এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসর আলোচনা। এছাড়াও এশিয়াটিকের এমএসিডি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন যে অরেঞ্জ রেখা এবং ব্লু রেখা সেটির অবস্থানও কিন্তু খুব কাছাকাছি এবং মুখোমুখি। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন শেয়ারটিতে যে কোনো মুহূর্তে আমরা হয়তো সেল সিনারিও দেখতে পাবো। তো এই হচ্ছে এশিয়াটিক ল্যাবরেটরি নিয়ে আমার সংক্ষিপ্ত। এরপরে সিনো বা সিঙ্গার বিডি এটি আমার কাছে অনুরোধ রয়েছে। আমরা সিঙ্গার বিডিকে দেখতে পাচ্ছি আজকে ডাউন ট্রেন্ড এবং এটি বেশ কিছুদিন ধরেই ডাউন ট্রেন্ডে রয়েছে। ভালো প্রাইস অ্যাকশন এই সিঙ্গার বিডিতে নেই। সিঙ্গার বিডির আমরা দেখতে পাচ্ছি 127 টাকা 112 টাকা 70 পয়সা। একই সঙ্গে শেয়ারটির ভলিউম নাই। এই শেয়ারটির যে পাবলিক হোল্ডিং 1,20,00,000 শেয়ার 26-27 লক্ষ শেয়ার রয়েছে, সে তুলনায় শেয়ারটির কিন্তু ভলিউম নাই। একই সঙ্গে পি রেশিও অনেক বেশি। এটা আসলে বেড়ে গিয়েছে কারণ তার ইয়ারলি ইপিএস, অ্যানুয়াল ইপিএস, 5 কোয়ার্টার মানে কোয়ার্টারলি যে ইপিএস গুলো আসে সেই ইপিএস গুলো কিন্তু একেবারেই খারাপ, বাজে। তো এখন শেয়ারটির সাপোর্ট যদি আমি বলি যে 110 টাকার যে ইয়ারলি লো, এটা হবে শেয়ারটির জন্য একটা সাপোর্ট জোন। তবে এটি সে আজকে বা কালকে বা দুদিন পরে এইভাবে যাবে না, সে একটু সময় নিয়ে যাবে। হয়তো 112 টাকা থেকে 10 টাকা এই লেভেলটাতে আসতেও হয়তো তার পুরো সময়টা লেগে এই সপ্তাহটা লেগে যাবে। আর যদি এর আগে শেয়ারটি ঘুরে যায় সেক্ষেত্রে হয়তো আমরা 20-25 পয়সা বা 1 টাকা এই ধরনের একটা প্রাইস অ্যাকশন দেখব। তবে শেয়ারটি সব থেকে ভালো হবে এই 112 টাকা এই লেভেলটা, যেহেতু সে এসেছে এই 112 টাকা এই জোন থেকেই শেয়ারটি ঘুরে যাবে আমার একটা বিশ্বাস, এবং সে ঘুরে এই লেভেলটাকে সে টাচ করবে। তবে 117 টাকার যে লেভেল এটাকে টাচ করতে হলে সে আবার এখানে কিছু কারেকশন তৈরি করবে, কারণ শেয়ারটিতে এখন পর্যন্ত সেল সিনারিও রয়েছে। সে তো 2 টাকা 3 টাকা আপ দিয়ে আবার এখানে এসে কারেকশন দিয়ে আবার আপ ট্রেন্ডে যাবে, কারণ এখন মার্কেট পরিস্থিতি অনুযায়ী কোনো শেয়ারের অবস্থা তো ভালো না, প্রত্যেকটা শেয়ারই ডাউন ট্রেন্ডে রয়েছে। তো ইঞ্জিনিয়ারিং সেক্টরও একটা মুভমেন্ট থাকতে হবে। তো সেই মুভমেন্টটা যদি কন্টিনিউ হয় তো আশা করি যে সিঙ্গার বিডিটা একটু প্রাইস অ্যাকশন হবে, কারণ শেয়ারটি ভালো শেয়ার, এতে কোনো সন্দেহ নেই। সিঙ্গার বাংলাদেশ লিমিটেড এই শেয়ারটিতে ফরেন ইনভেস্টররা তো ছিল পূর্বে থেকেই, এখনো আমরা 13 লক্ষ শেয়ার কিন্তু রয়েছে শেয়ারটিতে, এবং পাবলিক হোল্ডিং খুব বেশি না। শেয়ারটির 1,26,00,000 প্রাইস অ্যাকশন হলে এই ধরনের শেয়ার কিন্তু এই 112-13 টাকা বা 110 টাকা পড়ে থাকা শেয়ার না। তো দেখা যাক সেটি যদি সময়ের সঙ্গে বা ইন্ডেক্সের পজিটিভ রোল হলে ভ্যালু যদি বৃদ্ধি পায় তাহলে হয়তো আমরা সিঙ্গার বিডিকেও একটা ভালো জায়গায় দেখতে পাবো। তবে 117 টাকা এটি হবে শেয়ারটির জন্য সেলস টার্গেট। আর এন্ট্রি জোন যেটি 112 টাকা, এই লেভেলে শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। আর যদি শেয়ারটি 110 টাকার টাচ করে বা সেটিকে ধরে ফেলে তাহলে সেখান থেকে স্টপ লস নিয়ে আপনারা বের হয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত আজকের ইন্ডেক্স নিয়ে এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে আমার আলোচনা। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটা শুনেছেন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আলোচনা করতে কষ্ট হয়, এই আলোচনা দিয়ে তো আমরা আসলে অনেক টাকা পয়সা পাচ্ছি বা আর্ন করছি এই ধরনের কোনো কিচ্ছু নেই। আপনাদের জানানোর জন্য, পাশাপাশি নিজের অভিজ্ঞতাটাকে আরো বেশি শানিত করা এবং এই শেয়ারগুলোর অ্যানালাইসিস দিয়ে নিজের কথাগুলো আপনাদের সাথে তুলে ধরাটাই হচ্ছে মূলত আমার লক্ষ্য। এখান থেকে কোনো আর্নিং এর কোনো সুযোগ নাই বা ধনী হওয়ারও কোনো সুযোগ নেই। সুতরাং আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি অবশ্যই আপনার কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।